সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে যেখানে থেকে আমাদের এই লাইভটি দেখছিলেন, আমি অনিমেষ দাস, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রামের আমরা 6টি বিষয় সম্পর্কে ক্লাস নেব। তো এই 6টি বিষয় সম্পর্কে যে ক্লাসটি নেব, এই ক্লাসগুলো হচ্ছে গিয়ে বাংলা প্রথম পত্র, ইংরাজি প্রথম পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ভূগোল ও পরিবেশ, ইতিহাস, গণিত, ইতিহাস গণিত আর হচ্ছে ভূগোল ও পরিবেশ। এই 6টা বিষয় সম্পর্কে আমরা ক্লাস নেব। তো সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাস নেওয়ার প্রথমে একটু বলে নিই যে আপনাদের কিন্তু যারা নতুন ভর্তি হচ্ছেন তাদের কিন্তু যাদের হচ্ছে গিয়ে আপনাদের 8 পাসের সার্টিফিকেট ছিল না, অর্থাৎ অষ্টম পাসের কোনো সার্টিফিকেট, জেএসসি বা এমনি কোনো সার্টিফিকেট ছিল না, সেই সমস্ত স্টুডেন্টের কিন্তু আপনার 3 তারিখ দুপুর 2:30 কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনারা বিষয়টি মনে রাখবেন। তো এইখানে কিন্তু 100 মার্কের আপনাকে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা কিন্তু আপনাকে ভালোভাবে দিতে হবে, অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষা কিন্তু পাস করতে হবে। এবং পরবর্তীতে 2-1 দিনের মধ্যে কিন্তু আপনাদের ভর্তির ডেটটি আবার দিয়ে দেবে। তো এখানে যারা অ্যালাউ হবেন তাদের ভর্তির ডেটটা কিন্তু দিয়ে দেবে এবং সেইখান থেকে কিন্তু আপনি ভর্তি হতে হবে আপনাদের, যারা হচ্ছে গিয়ে যাদের 8 পাস সার্টিফিকেট বা যারা 300 টাকাতে যারা ফর্মটি পূরণ করেছিলেন। তো সেই সমস্ত শিক্ষার্থীর কিন্তু আপনাদের কিন্তু পুনরায় ভর্তি হওয়া লাগবে, অর্থাৎ যারা 300 টাকাতে ফর্মটি পূরণ করেছিলেন তাদের কিন্তু আবার পুনরায় ভর্তি হওয়া কিন্তু লাগবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রামের শিক্ষার্থীদের আমরা কিন্তু আজকে ক্লাস নিচ্ছি। তো এই ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবং এই ক্লাসে আমরা পূর্বেই বলেছি যে 6টা বিষয় সম্পর্কে আমরা ক্লাস নেব। তো প্রথম ক্লাসটি হচ্ছে গিয়ে বাংলা প্রথম পত্র। তো এরপরে ক্লাসটি হবে হচ্ছে গিয়ে আপনাদের ইংলিশ ক্লাস। তো এরপরে আমরা ধাপভাবে অন্য বাকি ক্লাসগুলো আমরা কিন্তু নিব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে যে গল্পটি বাংলা প্রথমের গল্পটি সম্পর্কে আলোচনা করব, এটা হচ্ছে গিয়ে বই পড়া। তো এই বই পড়া গল্প থেকে আমরা কিন্তু আলোচনা করব। প্রথম গল্পটি আমরা বই পড়া গল্প থেকে আমরা আলোচনা করব। তো প্রথম যেটা আছে তো সেটা হচ্ছে বই পড়া। তো বই পড়া লিখেছেন প্রমথ চৌধুরী। তো লেখক প্রমথ চৌধুরী কিন্তু বই পড়া গল্পটি লিখেছিলেন। তো এইখানে প্রমথ চৌধুরী 1868 সালে 7ই আগস্টে জন্মগ্রহণ করেন। তো এটা কিন্তু প্রত্যেকে মনে রাখবেন যে কত সালে জন্মগ্রহণ করেন এবং কত সালে মৃত্যুবরণ করেন, এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো আমি লেখক পরিচিতি সম্পর্কে প্রথমে আলোচনা করি যে প্রমথ চৌধুরী 1868 সালে 7ই আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস হচ্ছে গিয়ে পাবনা জেলায় চাটমোহর থানার হরিপুর গ্রামে। কলকাতায় হেয়ার স্কুল থেকে সে এন্ট্রান্স পাশ করেন এবং 1889 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে প্রথম শ্রেণীতে বিএ এবং 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি প্রথম শ্রেণীতে এমএ পাশ করেন। 1893 সালে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান। ব্যারিস্টারি পাশ করে ফিরে আসলে তিনি সেই পেশায় নিজেকে নিয়োজিত করেননি। প্রমথ চৌধুরী নিজেকে প্রধানত সাহিত্য চর্চায় নিয়োজিত রেখেছিলেন এবং 1914 সালে তার সম্পাদনায় সবুজপত্র নামক পত্রিকা প্রথম প্রকাশিত হয়। তো এবং কবি মৃত্যুবরণ করেন হচ্ছে গিয়ে 1946 সালে 2 সেপ্টেম্বর কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। তার প্রবন্ধ গ্রন্থ আছে তেলনুরের লাকড়ি, বীরবরের হালখাতা, আমাদের শিক্ষা, রায়াতের কথা, তারপর হচ্ছে গিয়ে গল্পগ্রন্থ, 4 ইয়ারের কথা, আহতি, আর কাব্যগ্রন্থ রয়েছে সনেট 5 অংশ। তো এখন আপনাদের আমি এইখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু আমি কিন্তু এইটা আপনাদের মূল বইতে 21 নম্বর পেজে কিন্তু এই প্রশ্নটা রয়েছে এবং আমি যে মূল বইতে 21 নম্বর পেজে কিন্তু হচ্ছে গিয়ে লেখক পরিচিতি রয়েছে। এই লেখক পরিচিতি এইখান থেকে আপনারা একটু পড়ে নেবেন। তো এইখানে আজকে আমরা বই পড়া প্রবন্ধের যে গল্পটি সম্পর্কে আলোচনা করব, সেই গল্পটি হচ্ছে
গল্পটির একটা প্রশ্ন আলোচনা করব। এটা হচ্ছে কি আপনাদের মূল বইতে আছে। তো মূল বইয়ের ২৭ নম্বর পেজে এই প্রশ্নটি কিন্তু আপনাদের রয়েছে। তো এই প্রশ্নটি হচ্ছে, বাল্যকাল হইতে, বাল্যকাল মানে কি ছোটকাল, বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। অর্থাৎ আমরা যখন বাল্যকাল মানে ছোটকালে শিক্ষা গ্রহণ করি, সেই ছোটকাল থেকে আমাদের শিক্ষার সহিত কি নাই, কোনো আনন্দ নাই। তাহলে বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত কোনো আনন্দ নাই। অর্থাৎ আমরা ছোটকাল থেকে যখন শিক্ষা গ্রহণ করে থাকি, সেই ছোটকাল থেকেই কিন্তু আমাদের শিক্ষার সহিত কি নাই, কোনো আনন্দ নাই। অর্থাৎ শিক্ষা গ্রহণে কিন্তু কোনো মজা পায় না শিক্ষার্থীরা। কেবল যাহা নিতান্তই আবশ্যক, অর্থাৎ যেগুলো কি নিতান্ত আবশ্যক, অর্থাৎ যা না পড়লে নয়, যা না পড়লে নয়, হ্যাঁ, তাহা কণ্ঠস্থ করিতেছি, অর্থাৎ সেগুলো মুখস্থ করিতেছি। তেমনি কোনো মতে কাজ চলে মাত্র, কিন্তু মনের বিকাশ লাভ হয় না। অর্থাৎ আমরা যে শিক্ষাটা গ্রহণ করি, এই শিক্ষাটা কোনো রকম কাজ চলে, কিন্তু মনের বিকাশ কি হয় না, এটা লাভ হয় না। হাওয়া খাইলে পেট ভরে না, যদি আমরা হাওয়া খাই তাহলে কি আমাদের পেট ভরে? পেট ভরে না। আহার করিলে পেট ভরে, কিন্তু আহারাদি হজম করিবার জন্য হাওয়া আবশ্যক। এখন এখানে কিছু হচ্ছে কি আমাদের রয়েছে, সৃজনশীল প্রশ্ন রয়েছে। তো আপনারা জানেন যে সৃজনশীল প্রশ্নের প্রথম যে প্রশ্নটা থাকে, এই প্রশ্নটি জ্ঞানমূলক প্রশ্ন বলা হয়। তো এই প্রশ্নটিতে মার্ক থাকে হচ্ছে গিয়ে আপনার 1 মার্কের উত্তর থাকে। যে প্রথম যে আমাদের প্রশ্নটি লিখতে হয়, এই প্রশ্নটি হচ্ছে গিয়ে জ্ঞানমূলক প্রশ্ন, এবং এই প্রশ্নটিতে আপনাদের প্রশ্ন থাকে হচ্ছে গিয়ে 1 মার্কের প্রশ্ন কিন্তু থাকে, এবং 1 মার্কের উত্তর এবং একটা লাইনের মধ্যে কিন্তু এটা কিন্তু দিতে হয়। তো এই জ্ঞানমূলক প্রশ্ন আমরা এখন আলোচনা করছি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে, বই পড়া প্রবন্ধে প্রমথ চৌধুরীর কোন গ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে? একদম ছোট্ট একটা প্রশ্ন, যে বই পড়া প্রবন্ধটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ। তো এটা লেখার আগে একটা ইনভাইটেড কমা কিন্তু আপনারা দিয়ে নেবেন। প্রবন্ধ সংগ্রহ থেকে সংকলিত করা হয়েছে। এরপরে আমাদের যে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, দ্বিতীয় প্রশ্নটিকে বলা হচ্ছে গিয়ে অনুধাবন দক্ষতা যাচাই। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত কেন, বুঝিয়ে বলুন। তো এখন আমরা দ্বিতীয় প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, এবং দ্বিতীয় প্রশ্নটি কিন্তু 2 মার্কের প্রশ্নের উত্তর। তো বই পড়া প্রবন্ধে লেখক বিশ্বাস করেন শিক্ষা কেউ কাউকে দিতে পারেন না। অর্থাৎ শিক্ষা কি করতে পারে না, কেউ কাউকে দিতে পারে না, এই জন্য তিনি উক্তিটি করেছেন। তো এটা হচ্ছে প্রথম প্যারা। তো এখানে মনে রাখতে হবে যে আপনাদের এখানে 2টা প্যারা করবেন। তো 2টা প্যারা করতে গেলে 2টা প্যারা করবেন এই কারণে যে 2টা প্যারা হচ্ছে 2 মার্কের জন্য আপনারা 2টা প্যারা করলে প্রশ্নটার উত্তরটা একটু সুন্দর হয়। তো পৃথিবীতে বস্তুগত এবং ভাবগত সকল বিষয়ে আদান প্রদান প্রথা প্রচলিত আছে, তবে শিক্ষা এমন একটি ব্যাপার যা কখনো বিনিময় করা সম্ভব নয়। অর্থাৎ মানে হচ্ছে কি আদিকাল থেকে কি হয়েছে যে একটা জিনিসের বিনিময়ে আমরা আরেকটা জিনিস বিনিময় করতে পেরেছি, বা একটা জিনিস থেকে আমরা আরেকটা জিনিস নিতে পেরেছি। ধরেন কারো কাছে একটা গরু আছে, তার 10টা মুরগির দরকার, তখন আমরা কি করছি, বিনিময় প্রথা, অর্থাৎ গরু দিয়ে মুরগি নিয়েছে। কারো কাছে একটা ঝুড়ি বানানো আছে, সে ঝুড়ি তৈরি করতে পারে, তার কাছ থেকে কী করছে, আরেকজন চাল সংগ্রহ করছে, তো ঝুড়ি দিয়ে চাল সংগ্রহ করছে। এর কাছে দেখা গেলো আলু আছে, আলুর বিনিময়ে সে দরকার মাটির হাঁড়িপত্র বানাইতো, সে হাঁড়িপত্র সংগ্রহ করতো। অর্থাৎ বিনিময়, একটা দ্রব্যের বিনিময়ে অন্য জিনিস বিনিময় করতো। কিন্তু এই শিক্ষা কখনো কি করা যায় না, বিনিময় করা সম্ভব হয় না, মানে একটার বদলে আরেকটা নেওয়া যায় না। একজন শিক্ষক বড়জোর শিষ্যের আত্মাকে উপলব্ধি করতে পারেন, অর্থাৎ শিষ্যের যে আত্মা আছে তাই কি করতে পারেন, উপলব্ধি করতে পারেন, কিন্তু শিক্ষিত করে তুলতে পারেন না। এটা নিজস্ব চর্চা এবং অভ্যাসের মাধ্যমে আয়ত্ত করে নিতে হয়। এ কারণে প্রাবন্ধিক মন্তব্যটি করেছেন। এরপরে কি আছে, 3 নম্বর যে প্রশ্নটি আছে,
উদ্দীপকটি বই পড়া প্রবন্ধের সঙ্গে কোন দিকটি সাদৃশ্যপূর্ণ আলোচনা করো। উদ্দীপকের এই যে বই পড়া প্রবন্ধ, এইটা কোন দৃশ্যের সাথে সাদৃশ্যপূর্ণ রয়েছে। তো এটাকে বলা হয় প্রয়োগ দক্ষতা যাচাই। তো এইটার মার্ক থাকে হচ্ছে কি 3 মার্ক। তো এইটাকে আমাদের বলা হচ্ছে কি প্রয়োগ দক্ষতা যাচাই, এবং এটার মার্ক থাকে কত, 3 মার্ক থাকে। তো আমরা এখন সেই 3 নম্বর মানে গ নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। শিক্ষাকে আনন্দের সঙ্গে গ্রহণ করতে হয়, অর্থাৎ শিক্ষা যখন গ্রহণ করতে হয় বা শিখতে হয় বা জানতে হয় বা প্রস্তুতি নিতে হয়, তখন কি হয়, আনন্দের সাথে এটা গ্রহণ করতে হয়। বই পড়া প্রবন্ধে এই বিষয়টি উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ বই পড়া প্রবন্ধে কি হয় যে এই বিষয়টি উদ্দীপকের সাথে কি হয়ে থাকে, সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ উদ্দীপকে যা বলেছে এই বিষয়টির সাথে সেই জিনিসটি মিল রয়েছে। মানুষের মানবসত্তা বিকাশের জন্য বই পড়া অপরিহার্য, অর্থাৎ একটা মানুষ যদি মানবতার সত্তা বিকাশ করতে চায় সেক্ষেত্রে তার বই পড়া অনিবার্য। বই মানুষকে মানবসত্তা বিকাশে সহায়ক করে। বই পড়লে মানুষ শিক্ষিত হয়, এই জন্য শিক্ষাকে আনন্দের সঙ্গে গ্রহণ করতে হয়, আর এই শিক্ষা নিজের চেষ্টাতেই অর্জন করতে হয়। অন্য কথায় বলা যায় যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় প্যারা। আমি বলছিলাম যে যে কয় মার্ক সেই কয়টা প্যারা যদি করতে পারেন তাহলে একটু বেটার হয়। উদ্দীপকে বলা হয়েছে বাল্যকাল হতে আমাদের শিক্ষার সঙ্গে কোনো আনন্দের সংযোগ নেই, অর্থাৎ বাল্যকালে যখন আমরা শিক্ষা গ্রহণ করি সেখানে কোনো আনন্দের সংযোগ নাই। আমরা যেটুকুই আমাদের নিতান্ত প্রয়োজন সেটুকুই আমরা কণ্ঠস্থ করি, অর্থাৎ আমাদের যেটুকু প্রয়োজন সেইটুকু আমরা কি করি, আয়ত্ত করি বা মুখস্থ করার চেষ্টা করি। এতে আমাদের কোনো মতে কাজ চলে মাত্র, তাতে কোনো ক্রমেই মনের বিকাশ সাধিত হয় না। শিক্ষাকে রীতিমতো হজম করতে হলে অনেক অপাঠ্য পুস্তককে পাঠ্যপুস্তক সঙ্গে হজম করতে হয়, অর্থাৎ শিক্ষা যদি সঠিকভাবে গ্রহণ করতে হয় অনেক আপঠ্য পুস্তক, অর্থাৎ যে পুস্তকগুলো আমাদের শ্রেণীতে নাই সেই পুস্তকগুলো আমাদের এই শ্রেণীর পড়ালেখার সাথে সাথে আয়ত্ত করতে হয়। বই পড়া প্রবন্ধে প্রাবন্ধিক পাঠ্যপুস্তকের সঙ্গে আপাঠ্য পুস্তক পড়ার জন্য উৎসাহিত করেছেন। আমরা জাতি হিসেবে সংকীর্ণ নয় বলে শখ করে কেউ বই পড়ি না, ফলে আমরা শিক্ষার মধ্যে আনন্দ খুঁজে পাই না। আমাদের অভিভাবকগণ ছেলেমেয়েদের স্কুল কলেজে পাঠিয়ে নিশ্চিত থাকেন। তাদের ধারণা বিদ্যাপীঠ থেকে ছেলেমেয়েরা এমন পরিমাণ বিদ্যা অর্জন করবে যাতে ভাবিকালের সময়টা ভালোভাবে কেটে যাবে। এরপরে আমরা আমাদের চতুর্থ প্রশ্নে চলে আসব। তো আবারও বলছি, এটা আমি যেটা প্রশ্নটা পড়াচ্ছি এটা মূল বইয়ের 26 নম্বর প্রশ্ন রয়েছে আপনাদের যে বোর্ডের থেকে যে বইটি রয়েছে। তো এই বছর বইটা এখনও বেরোয় নাই, বা স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে হয়তো পেয়ে যাবেন। তো এটা গত বছরের বই থেকে কিন্তু আমরা আলোচনা করছি। তো 27 নম্বর পেজে আমরা লাস্টের যে প্রশ্নটা আছে এটা হচ্ছে ঘ নম্বর, যে উদ্দীপকে বই পড়া প্রবন্ধের সমগ্র ভাব নয় খণ্ডাংশকে ধারণ করেছে মাত্র বিশ্লেষণ করুন। তো এই যেই প্রশ্নটা, এই প্রশ্নটার নাম হচ্ছে উচ্চতর চিনন্ত দক্ষতা যাচাই, উচ্চতর দক্ষতা যাচাই যাকে বলা হয়। তো এই প্রশ্নটা আমরা এখন আলোচনা করব। তো প্রশ্নটা কি ছিল, যে উদ্দীপকে বই পড়া প্রবন্ধের সমগ্র ভাব নয় খণ্ড অংশকে ধারণা করেছে মাত্র বিশ্লেষণ করুন। তো এই প্রশ্নটা আমাদের ঘ নম্বর উত্তর, যে উদ্দীপকে বই পড়া প্রবন্ধের সামগ্রিক ভাগকে ধারণা করে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি সভ্য ও শিক্ষিত জাতি ভীত নির্ভর করে তার উন্নতি শিক্ষা ব্যবস্থার উপর, অর্থাৎ একটা সভ্য শিক্ষিত জাতি ভিত নির্ভর করা কিসের উপর, একটা উন্নত শিক্ষা ব্যবস্থার উপর। তাই আমাদের প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। এই শিক্ষা অর্জিত হবে আনন্দের মাধ্যমে, শিক্ষার্থীদের বই গিলিয়ে নয়, অর্থাৎ আনন্দের মাধ্যমে শিক্ষা অর্জন করতে হবে, এটা শিক্ষার্থীদের বই গিলিয়ে নয়। এটা হচ্ছে দ্বিতীয় প্যারা। তো এবার তৃতীয় প্যারা, বই পড়া প্রবন্ধে লেখক প্রমথ চৌধুরী বলেছেন, জোর করে কাউকে শিক্ষিত করা যায় না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। শিক্ষা মানুষ অর্জন করতে হয় আনন্দের সঙ্গে, অর্থাৎ একটা জিনিস করতে গেলে, মানুষ খেলাধুলা করতে গেলে যেমন আনন্দ বোধ করে, মানুষ কোনো একটা ভালো কাজ করতে গেলে আনন্দ বোধ করতে পারে, শিক্ষাকেও ঠিক সেইভাবে আনন্দের সঙ্গে শেখাইতে হবে। স্বশিক্ষিত হওয়ার জন্য মানুষকে পাঠ্যপুস্তকের সঙ্গে অনেক পাঠ্য বহির্ভূত পুস্তকও পড়াতে হয়, কিন্তু আমরা শিক্ষার ফলটা হাতে হাতে পেতে চাই, অর্থাৎ শিক্ষার ফলটা কি পেতে চাই, হাতে হাতে। অর্থাৎ আমরা যেমন কোনো একটা জিনিস করলে, কোনো একটা কাজ করলে আমরা পারিশ্রমিক পেতে চাই, তাহলে শিক্ষার কাজটাও মানুষ কিছু পেতে চায়, হাতে হাতে ফলটা পেতে চায়। আমরা ধারণা করি বিদ্যাপীঠে পাঠিয়ে শিক্ষার্থীকে বিদ্যা অর্জন সারা হয়ে গেল, অর্থাৎ সব কিছু শেষ হয়ে গেল। এই বিদ্যার জোরে তারা বাকিটা জীবন আরাম আয়েশে কাটিয়ে দিতে পারবে।
এইটা হচ্ছে গিয়ে আমাদের তৃতীয় প্যারা গেল। এরপর চতুর্থ প্যারা, উদ্দীপকে বলা হয়েছে আমাদের শিক্ষার সঙ্গে আনন্দ নেই, যদিও বাল্যকাল হইতে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি। অর্থাৎ ছোটবেলা থেকেই কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করে থাকি, কিন্তু শিক্ষার সহিত কোনো কি নাই, আনন্দ নেই। কেননা শিক্ষার ক্ষেত্রে আমরা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করি, তার বেশি কিন্তু আমরা কিন্তু কোনো মতেই গ্রহণ করি না। এতে কোনো মতেই কাজ চলে যায়, কিন্তু ব্যক্তির মানসিক বিকাশ হয় না। উদ্দীপকে আরও বলা হয়েছে যে হাওয়া খেলে মানুষের পেট ভরে না, কিন্তু খাবারকে হজম করার জন্য হাওয়ার প্রয়োজন হয়। শিক্ষা মানব জীবনে অমূল্য সম্পদ। মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য শিক্ষা অপরিহার্য। শিক্ষাকে আনন্দের সঙ্গে গ্রহণ করতে হয়, আনন্দের সঙ্গে গ্রহণ না করলে শিক্ষা সার্থক হয় না। এই বিষয়টি বই পড়া প্রবন্ধে লেখক বিস্তারিতভাবে আলোচনা করেছেন, আর উদ্দীপকে বিষয়টিকে সংক্ষিপ্ত রূপে তুলে ধরা হয়েছে। অতএব বলা যায় যে উদ্দীপকে বই পড়া প্রবন্ধটি সমগ্র ভাবকে ধারণা করেনি, খণ্ডিত অংশের তুলনা ধরেছে মাত্র। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা গেল আপনাদের বাংলা প্রথম পত্র। এখন আমরা আলোচনা করব আমরা ইংলিশ সম্পর্কে আমরা আলোচনা করব। তো ইংলিশ প্রথম পত্র সম্পর্কে, তো ইংলিশ প্রথম পত্র আজকে আপনারা হয়তো জানেন যে আমাদের আজকে হচ্ছে গিয়ে মে দিবস। তো যেহেতু মে দিবস, আপনাদের বইতেও একটা মে দিবসের গল্প আছে। তো এই মে দিবসের গল্প সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এটা একটা কম্পোজিশন, এবং এই কম্পোজিশন আপনাদের পরীক্ষায় কম্পোজিশনে মার্ক থাকে হচ্ছে গিয়ে 27 মার্কের আপনাদের একটা কম্পোজিশন থেকে থাকে। তো আপনাদের পরীক্ষায় কত মার্কের কম্পোজিশন থেকে থাকে? 27 মার্কের একটা কম্পোজিশন থেকে থাকে। তো আমি যেহেতু আজকে পয়লা মে এবং মে দিবস, এবং মে দিবস কী কারণে হয়েছিল, তো এইটা কিন্তু আপনাদের কিন্তু একটা সিন কম্পিটিশনে রয়েছে। তো মে দিবস কী কারণে সংগঠিত হয়েছিল সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব, এবং এইটাও মে দিবসটাও কিন্তু আপনাদের একটা সিন কম্পিটিশন রয়েছে। তো এই সিন কম্পিটিশনটা এখন আমরা আলোচনা করব। মে ডে অর দি ইন্টারন্যাশনাল লেবার ডে ইজ অবজার্ভড অন May 1st all over the world to commemorate the historical struggle and sacrifice of the working people to establish an 8 hours work day। অর্থাৎ 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য কর্মজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করাতে পয়লা মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়। অর্থাৎ আগে যখন শিল্প বিপ্লব শুরু হলো, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়। তো ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সময় কি করা হয়, যে যখন প্রচুর কলকারখানা ইংল্যান্ড সহ অন্য অন্য ইউরোপীয় কান্ট্রিগুলোতে এই শিল্প কারখানা হতে শুরু করলো, তখন কি হলো যে শ্রমিকদের কিন্তু 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করানো হইতো, বা কোনো কোনো শ্রমিককে 20 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করা হইতো। এই শ্রমিকদের হাড় ভাঙা যে পরিশ্রম, এই অনুপাতে তাদের মজুরি দিতে হতো না। এই জন্য শ্রমিকরা কি করলো, শ্রমিকরা ধর্মঘটের আয়োজন করলো। এই ধর্মঘটের আয়োজনেই তাদের দাবি ছিল যে তারা 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা কাজ করবে, এইটাই কিন্তু তাদের মূলত দাবি ছিল। তো এই দিনটি আত্মত্যাগ স্মরণ করাতে পয়লা মে বিশ্বব্যাপী মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। অর্থাৎ বিশ্বের এই দিনটিতে কিন্তু বিশ্বের সমস্ত সরকারি অফিস, কলকারখানা, শ্রমিক মজুরের এই দিনটি কিন্তু কাজ কিন্তু বন্ধ থাকে, বা এই দিনটিতে সরকারি সকল প্রতিষ্ঠানগুলো বন্ধ থেকে থাকে। আচ্ছা, ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দি কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড। অর্থাৎ পৃথিবীর প্রায় সকল দেশেই দিনটি সরকারি ছুটির দিন। সিন্স দি ইন্ডাস্ট্রিয়াল revolution in the 18th and 19th centuries in Europe and USA, the worker in mills and factories has been working a long shift, 14 or even more hours a day। অর্থাৎ কি বলা হচ্ছে যে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে ইউরোপের ও আমেরিকার শিল্প বিপ্লব থেকে কলকারখানার শ্রমিকরা প্রতিদিন দীর্ঘ সময় তথা 14 বা তারও বেশি সময় ধরে কাজ করত। অর্থাৎ আমি বলছিলাম যে 17-18 ঘন্টা কাজ করতো, মানে 14 ঘন্টার থেকেও বেশি কাজ, বলতে 16, 17, 18 ঘন্টাও কোনো কোনো শ্রমিক কাজ করত।
On May 1st in 1986, inspired by the trade union, half of the workers at the McCormick Harvested Company in Chicago went on strike demanding an 8 hours workday. অর্থাৎ 1986 সালের 1 মে চিকাগোর মার্ককার্মিং হারভেস্টেড কোম্পানি অসংখ্য শ্রমিক ট্রেড ইউনিয়ন দ্বারা উদ্বুদ্ধ হয়ে 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে তারা কি করেন? ধর্মঘট করেন। আফটার 2 days এ ওয়ার্কার্স র্যালি মানে কি? র্যালি মানে হচ্ছে গিয়ে মিছিল, মানে র্যালি মানে হচ্ছে কি সারিবদ্ধভাবে কোনো কিছু র্যালি করা। র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দি McCormick Harvested Company and about 6,000 worker has joined it. অর্থাৎ 1986 সালের 1 মে চিকাগো মার্ককার্মিক হারভেস্টেড কোম্পানি অর্ধসংখ্যক শ্রমিক ট্রেড ইউনিয়ন দ্বারা উদ্বুদ্ধ হয়ে 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে তারা কি করেন? ধর্মঘট করেন। The rally was addressed by the labor leaders. অর্থাৎ মিছিলে নেতারা কি করেন? যে The rally was addressed by the labor leaders. অর্থাৎ এই র্যালিটি পরিচালনা হচ্ছিল শ্রমিক নেতাদের দ্বারা। They urged the worker to stand together to go with their struggle and not to give in to their bosses. তারা শ্রমিকদের একত্র হওয়ার অনুরোধ করেন এবং তাদের সংগ্রাম চালিয়ে যেতে বলেন এবং তাদের বসদের কাছে তাদের হার বা মানতে না বলেন। অর্থাৎ তারা বসদের কাছে তাদের হার মানতে না বলেন। জাস্ট অ্যাট দিস মোমেন্ট সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড টু লিভ দি মিটিং প্লেস। ইতিমধ্যে ওইখান থেকে কিছু ধর্মঘটকারীরা কি করে? সেই স্থান সভাস্থল ত্যাগ করে। দি স্ট্রাইকার নট টু গিভ ইন টু দি বলছে দি স্ট্রাইকার ওয়েন্ট ডাউন দি স্ট্রাইক টু ব্রিং দি ব্যাক। শ্রমিক নেতারা এই যারা আছে মিছিল ভঙ্গ করে বাইরে গিয়েছিল তাদের ফিরিয়ে আনতে যায়। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাট্যাক্ট দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স। তার মানে বলছে কি হঠাৎ করে 200 পুলিশ তাদের লাঠি ও পিস্তল দিয়ে আঘাত করে। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল ইনস্ট্যান্টলি। এদের ভিতরে একজন ধর্মঘটকারী মানে ঘটনাস্থলে নিহত হয়। 5 or 6 others were seriously wounded and many of them were badly injured. অর্থাৎ সাথে সাথে একজন ধর্মঘটকারী মারা যায় এবং 5-6 জন মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় এবং তাদের অনেকেই মারাত্মকভাবে জখম হয়েছিল। The event of May 1886 in a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working condition, better pay and better lives. অর্থাৎ এই 1 মে 1986 সালের ঘটনা একটা সতর্ক দেয় যে কর্মীরা শোষিত হতে থাকবে যতদিন না তারা উঠে দাঁড়াবে। অর্থাৎ যদি কর্মীরা উঠে না দাঁড়ায় ততদিন তারা শোষিত হতে থাকবে এবং ভালো কর্মস্থান, ভালো বেতন ও সুন্দর জীবন ব্যবস্থা করার কথা বলে। এখন এখান থেকে আপনাদের প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ প্রশ্ন দেওয়া থাকবে। কয়টা প্রশ্ন দেওয়া থাকবে আপনাদের? এখান থেকে 7টা প্রশ্ন দেওয়া থাকবে। অর্থাৎ যে প্রশ্নটিকে বলা হয় মাল্টিপল চয়েস, অর্থাৎ 4টা প্রশ্ন দেওয়া থাকবে। সেই 4টা প্রশ্ন থেকে আপনাকে সঠিকভাবে মানে একটা প্রশ্নের 4টা উত্তর দেওয়া থাকবে, সেখানে সঠিক উত্তরটি আপনাকে লিখতে হবে। তো মে ডে ইজ অবজার্ভড অন, অর্থাৎ মে ডে পালিত হয় কত তারিখে? 1 মে মানে 1 মে। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড, এদের ভিতরে একজন স্ট্রাইকার মারা গিয়েছিল। কোথায় মারা গিয়েছিল? অন দি স্পট, অর্থাৎ মানে হচ্ছে কি ঘটনাস্থলে মারা গিয়েছিল। হোয়ার ইজ মেনি মে ডে অবজার্ভ টু ডে, অর্থাৎ মে যে কোথায় প্রথম পালিত হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে গিয়ে অল অ্যাবভ দি ওয়ার্ল্ড, মানে বিশ্বের সকল দেশেই কিন্তু মে ডে পালিত হয়েছিল। দি ওয়ার্কার্স ইন 1886 ওয়েন্ট টু স্ট্রাইকার ডিমান্ডেড ওয়ার্কিং। তার মানে হচ্ছে কি 1986 সালে ওয়ার্কাররা কী দাবি করেছিল? তাহলে কি হবে? অ্যান 8 hour ওয়ার্কিং ডে, অর্থাৎ তাদের দাবি ছিল তারা 8 ঘন্টা কাজ করবে। দি ওয়ার্ল্ড রেলি মিনস, ওয়ার্ল্ড রেলি বলতে কি বোঝানো হয়েছে? তা ওয়ার্ল্ড রেলি বলতে বোঝানো হয়েছে 3 নম্বর ভাবে গ্রেটারিং। এরপর হচ্ছে দি ফ্রেজ পাবলিক হলিডে মিনস, সরকারি ছুটির দিন বলতে কি বোঝানো হয়? তাহলে সরকারি ছুটির দিন বলতে কি বোঝানো হচ্ছে? ডি নম্বর হবে, এখানে হচ্ছে গভর্নমেন্ট হলিডে। এরপরে প্রশ্নটা আছে হু স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস, কে আত্মত্যাগ করেছিল? তাহলে এখানে 5 নম্বর মানে জি নম্বরটি হবে হচ্ছে কে
পিপল অফ চিকাগো, অর্থাৎ চিকাগো শহরের লোকজন এটা করেছিল। এখন এইখানে প্রশ্ন হচ্ছে কি 2 নম্বর প্রশ্ন আছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। তো এইখানে 5টা প্রশ্ন দেওয়া থাকবে এবং 5টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের মার্ক দেওয়া থাকবে 2 করে, এখানে 5টা প্রশ্নের 10 মার্ক দেওয়া থাকবে। হোয়াট ডাজ মেড এ কমরেড? তো এখানে উত্তর হবে মেড এ কমরেড দি historical struggle and sacrifice of working people to establish an 8 hours work day। তার মানে হচ্ছে কি এখানে শ্রমিকরা ঐতিহাসিকভাবে তারা দাবি করেছিল যে তাদের কাজ 8 ঘন্টা জানি হয়ে থাকে। আচ্ছা, হাউ মেনি ওয়ার্কার্স ডিড জয়েন দি র্যালি? এখানে কতজন শ্রমিক এখানে এই র্যালিতে অংশগ্রহণ করেছিল? তা অ্যাবাউট 6000 ওয়ার্কার জয়েন দি র্যালি, প্রায় 6000 শ্রমিক এই র্যালিতে অংশগ্রহণ করেছিল। আচ্ছা, এরপর যে সি নাম্বার আছে, হোয়াট ডিড দি ইভেন্ট অফ মে ডে টেক প্লেস? The event of May Day took place near the Mark Carming Harvested Company in Chicago। তার মানে হচ্ছে কি এই মানে হচ্ছে কি সভাস্থল কোথায় ছিল, মানে এই যে মেয়েদের যে হচ্ছে কি সভাটি অনুষ্ঠিত হয়েছিল এটা কোথায় ছিল, এই সভাস্থানটি কোথায় ছিল? তাহলে হবে দি ইভেন্টস অফ মে ডে টুক প্লেস নিয়ার দি মার্ক কার্মিক হারভেস্টেড কোম্পানি ইন চিকাগো। এটা চিকাগো মার্ক হারভেস্টেড কোম্পানির নিকটতম স্থানে ছিল। এরপর হচ্ছে ডিউ, হু ওয়েন্ট টু স্ট্রাইকার? কে তাদের স্ট্রাইকার মানে হচ্ছে অবরোধকারীদের ফিরিয়ে আনতে গিয়েছিল, মানে অবরোধকারীদের কে ফিরিয়ে আনতে গিয়েছিল? তো হাফ অফ দি ওয়ার্কার্স অ্যাট দি মাককারমিন হারভেস্টেড কোম্পানি ইন চিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক, অর্থাৎ অর্ধেক সংখ্যক বলছে কি যে হু ওয়েন্ট অন স্ট্রাইক, মানে কারা এই ধর্মঘট করেছিল? তাহলে কি হবে হাফ অফ দি ওয়ার্কার্স, অর্থাৎ অর্ধেক কর্মী অ্যাট দি মার্ক হারভেস্টেড কোম্পানি ইন চিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক, অর্থাৎ এই স্ট্রাইক চালিয়ে গিয়েছিল। এরপর যে 5 নম্বর, হোয়েন দিস ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন টেক প্লেস? তাহলে কি হবে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হেল্ড দি 18th and 19th century in Europe and the USA। তো এইটা ছিল আমাদের সিন কম্প্রেনশন অর্থাৎ প্যাসেজ, যেখান থেকে 27 মার্কের আপনাদের প্রশ্ন থাকবে। তো এই 27 নম্বরের প্রশ্নটা কিন্তু এই মেডে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। তো এখন আমরা আলোচনা করব, আমরা একটা মাল্টিপল লেটার সম্পর্কে আলোচনা করব। লেটার কিন্তু প্রতি বছরই পরীক্ষায় থাকে এবং প্রতি বছর বলতে কি লেটার কম্পালসারি পরীক্ষায় থাকে এবং এই লেটার কিন্তু আপনাদের কিন্তু আসবে, অর্থাৎ যেই লেটারটা পড়াচ্ছি এটা একটা মাল্টিপল লেটার এবং এই লেটার দিয়ে আপনারা যে কোনো লেটার কিন্তু আপনারা লিখতে পারবেন, অর্থাৎ এই একটা লেটার পড়লেই কিন্তু আপনারা যে কোনো লেটার কিন্তু লিখতে পারবেন, অর্থাৎ একটা লেটার করলেই সব কিন্তু কমপ্লিট। অর্থাৎ এই লেটারটা কি সম্পর্কে থাকে? রাইট এ লেটার টু এর ফ্রেন্ড, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী দুর্বল রয়েছেন, পড়ালেখা মনোযোগ নাই, পড়ালেখা করলে মুখস্থ হয় না, সেই সমস্ত স্টুডেন্টের জন্য কিন্তু আমাদের রয়েছে ইংলিশের ফরম্যাটের শিট রয়েছে, রিটেন সাইডের যে 50 মার্কের রয়েছে তার ফরম্যাটের কিন্তু শিট কিন্তু আমাদের কাছে আছে। অর্থাৎ যেখানে একটা লেটার, 3টা প্যারাগ্রাফ, 3টা ডায়লগ, ঠিক আছে, এই কোয়ালিটির প্রশ্নগুলো পড়লে কিন্তু আপনারা কিন্তু রিটেন সাইডে 50 মার্ক কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন অল্প পড়ালেখা করেই। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে লেটারটা কেমন থাকে? তো এখানে লেটারটা থাকে হচ্ছে গিয়ে আপনার রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু জয়েন এ পিকনিক পার্টি, অর্থাৎ বন্ধুকে বনভোজনে আমন্ত্রণ জানিয়ে একটা পত্র লিখুন। অথবা ইনভাইটিং হিম অন দি ওকেশন অফ ম্যারেজ সেরিমনি অফ ইউর সিস্টার, অর্থাৎ তুমি তোমার বোনের বিবাহ উপলক্ষে তোমার বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটা পত্র লেখো। অথবা রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড আস্কিং হিম টু রিটার্ন দি বুক ব্রড ফ্রম ইউ, অর্থাৎ তোমার বন্ধু তোমার কাছ থেকে অনেকদিন আগে একটা বই ধার করেছিল, সেই বইটি ফেরত চেয়ে তুমি তোমার বন্ধুকে একটা পত্র লেখো। অর্থাৎ এই কোয়ালিটির বন্ধুর কাছে যত প্রকার পত্র আছে সেই পত্রগুলো এই পত্র লেখলেই কিন্তু আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আপনাদের কি করতে হবে? প্রথমে আপনারা যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে গিয়ে একদম বাম সাইডে আপনারা লিখবেন কি আপনার নিজের নাম লিখবেন। তো আমি ধরে নিলাম এখানে আপনার নাম সাপোজ হাসান, এরপরে আমি একটা ঠিকানা দিলাম 24 বিকে মেন রোড খুলনা, এরপর হচ্ছে গিয়ে আপনার একটা তারিখ দিলেন, এরপরে আপনার লেখা শুরু করলেন ডিয়ার রানা, অ্যাট ফার্স্ট টেক মাই হার্টি লাভ, অর্থাৎ আপনার বন্ধুর নাম ধরে নিলেন রানা। তাহলে অ্যাট ফার্স্ট টেক মাই হার্টি লাভ, প্রথমে তুমি আমার হৃদয়ের ভালোবাসা নিও। আই থিঙ্ক ইউ আর ওয়েল বাই দি গ্রেস অফ আল্লাহ, আমি আশা রাখি তুমি আল্লাহর রহমতে ভালো আছো। আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি। আই অ্যাম গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার অফ দি 10th ইনস্ট্যান্ট, অর্থাৎ আমি তোমার পত্রটি গত মাসের 10 তারিখে পেয়েছি। মাই এক্সামিনেশন ইজ ওভার, আমার পরীক্ষা শেষ হয়েছে। আই হ্যাভ ডান ওয়েল ইন দি এক্সামিনেশন, আমার পরীক্ষা খুব ভালো হয়েছে।
টুডে আই ওয়ান্ট টু রাইট টু ইউ, আজ তোমাদের কাছে আমি পত্র লিখছি। এখানে এবার এই যে ড্যাশ 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 কথাটা বললাম, এখানে লেটার সম্পর্কে 1 থেকে 2 লাইন আপনাদের লিখতে হবে। তো এখানে আপনাদের সাপোজ ধরেন দিছে হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুকে একটা পত্র লেখো, ইনভাইটিং হিম টু জয়েন এ পিকনিক পার্টি, অর্থাৎ বনভোজনে আমন্ত্রণ জানিয়ে তুমি তোমার বন্ধুকে একটা পত্র লেখো। তো এখানে আপনারা কি লিখবেন এই ড্যাশ ড্যাশের জায়গায়, উই আর গোয়িং টু হ্যাভ এ পিকনিক, আমরা বনভোজনে যেতে চাই। উই হ্যাভ ডিসাইডেড টু গো টু ঢাকা, আমরা ঢাকায় যেতে চাই। আই ইনভাইট ইউ টু জয়েন উইথ আওয়ার পিকনিক, অর্থাৎ আমি তোমাকে আমাদের বনভোজনে আমন্ত্রণ জানাই। আই শ্যাল বি গ্ল্যাড ইফ ইউ জয়েন উইথ আস, আমি অত্যন্ত আনন্দিত হব যদি তুমি আমাদের ক্লাসে যোগদান করো। এরপরে আপনারা দ্বিতীয় প্যারাটায় চলে যাবেন, অর্থাৎ দ্বিতীয় প্যারাটা আপনারা এখানে কি লিখবেন। তো দ্বিতীয় প্যারাটায় আপনারা যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে নো মোর টুডে, আজ আর নয়। সি ইউর লেটার, তোমার পত্রের অপেক্ষায় রইলাম। টেন্ডার মাই বেস্ট কমপ্লিমেন্টস টু ইয়ার প্যারেন্টস অ্যান্ড লাভ টু দি ইয়ঙ্গার্স, অর্থাৎ তুমি তোমার পিতামাতাকে সালাম দেবে এবং ছোটদের স্নেহ দিবে। আই হোপ অ্যান আর্লি রিপে ফ্রম ইউ বাই দি রিটার্ন অফ দি পোস্ট, অর্থাৎ আমি তোমার পত্রের অপেক্ষায় রইলাম। এরপরে লাস্টে যে কাজটি করতে হবে, লাস্টের কাজটি হচ্ছে গিয়ে আপনাকে একটা বক্স করতে হবে। অর্থাৎ বক্সটা কি জিনিস, বক্সটা হচ্ছে গিয়ে আপনি যে চিঠির উপরে যে খামটা ব্যবহার করেন এই খামটা হচ্ছে গিয়ে বক্স। অর্থাৎ এখানে ফ্রম এবং টু, ফরম মানে কি হইতে, তাহলে ফরমে হচ্ছে হাসান 24 বিকে মেইন রোড খুলনা, আর টুতে হচ্ছে রানা 3/1 গুলশান রোড ঢাকা, আর এখানে একটা স্ট্যাম্প কথাটা লিখে দিবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আপনাদের ইংলিশ ক্লাসটি শেষ হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, যাদের হ্যান্ড নোট সাজেশন বা অনলাইন ক্লাসের প্রয়োজন মনে করবেন তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই করে কন্ট্যাক্ট করবেন। আমাদের কিন্তু অনলাইন ক্লাস 2 তারিখ থেকে, অর্থাৎ মে মাসের 2 তারিখ থেকে আমরা চালু করব, অর্থাৎ কালকে থেকে আমরা কিন্তু এসএসসি প্রোগ্রামের অনলাইন ক্লাস চালু করতে যাচ্ছি। তো যে সমস্ত শিক্ষার্থী সময় কম পান, সুযোগ কম পান, তাদের জন্য কিন্তু আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এবং সাথে সাথে সাজেশনেরও ব্যবস্থা করেছি। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী সাজেশন বা হ্যান্ড নোট নিতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই করে যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে নাম্বারে দেয়া। তো আজকে আমরা এবার তৃতীয় যে সাবজেক্টটি আলোচনা করব, তৃতীয় সাবজেক্টটি ইতিহাস, বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা। তো এই প্রশ্নটি এইটা হচ্ছে কি একটা সাবজেক্ট আপনাদের, এবং এই সাবজেক্টটা কিন্তু যারা মানবিক বিভাগে আছেন তাদের জন্য একটা কম্পালসারি সাবজেক্ট। এবং এই সাবজেক্টটিতে আপনাদের 100 মার্ক থাকে, বহু নির্বাচনিক প্রশ্ন আর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নে আপনাদের 9টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে আপনাদের 6টা প্রশ্নের উত্তর করতে হবে, যে 6টা প্রশ্নের মার্ক থাকবে 60, এবং বহু নির্বাচনিক প্রশ্ন 40টা দেওয়া থাকবে, এবং এই 40টা প্রশ্ন থেকে আপনাকে 40টারই উত্তর দিতে হবে, যেটার মার্ক থাকবে হচ্ছে কি 40 মার্ক থাকবে। এবং আজকে আমরা ইতিহাস পড়াবো হচ্ছে কি আপনাদের ইউনিট 1-এর প্রথম প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। তো ইউনিট 1 হচ্ছে কি ইতিহাসের সংজ্ঞা এবং বিষয়বস্তুর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করুন। তো এটা হচ্ছে কি আপনাদের ইউনিট 1-এ রয়েছে, এবং ইউনিট 1-এ যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো ইউনিট 1-এ আছে নীলুফার মেয়ে বইমেলায় কিছু ইতিহাস বই কিনেছিল। আচ্ছা, কারণ তার প্রিয় বিষয় কি ইতিহাস। তাহলে নীলুফার মেয়ে বইমেলার থেকে বই কিনেছে কেন, কারণ ইতিহাস বই কিনেছে কেন, কারণ তার প্রিয় বিষয় কি ইতিহাস। তার প্রিয় বিষয়টি কি, তার প্রিয় বিষয়টি হচ্ছে ইতিহাস। ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে গড়ে তোলে, এরপরে বলতে হচ্ছে কারণ তার প্রিয় বিষয় হচ্ছে ইতিহাস। শ্রেণীকক্ষে সেই শিক্ষক প্রশ্নের উত্তর দিয়ে দেন সবার আগে এবং সেই সাথে প্রশ্ন করতে চান, অর্থাৎ এই শ্রেণীকক্ষে নীলুফা সবার আগে কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে দেন এবং শিক্ষক কার কাছেও প্রশ্ন জানতে চায়। সেই সঙ্গে প্রশ্ন উত্তর জানতে চায় ইতিহাস পাঠ করা কেন প্রয়োজন। শিক্ষক উত্তরে বলেন মানুষ ও তার চারপাশ এবং তার ধারাবাহিক অগ্রগতি সবই ইতিহাসের অংশ। তদুপরি ইতিহাস সত্য নির্ভর, যা পাঠের মাধ্যমে দেশকে ভালোবেসে দেশ গঠনে মানুষ এগিয়ে আসে। এখন এইখানের প্রথম প্রশ্নটা কি বলা হচ্ছে, প্রথম প্রশ্নটাকে বলা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। তো প্রথম প্রশ্নটা কি বলা হচ্ছে, এখানে প্রথম প্রশ্নটাকে বলা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, এবং এই জ্ঞানমূলক প্রশ্ন থেকে আপনাকে প্রশ্ন উত্তর করতে হবে, অর্থাৎ 1 মার্কের প্রশ্ন উত্তর করতে হবে। এবং এই প্রশ্নটি আছে কি, কোন ইতিহাসবিদের মতে সমাজ জীবনী ইতিহাস। তাহলে উত্তর আমাদের 1 লাইনেই লিখতে হবে, ইতিহাসবিদ টয়নবীর মতে সমাজ জীবনী ইতিহাস। খ নম্বর, ইতিহাসের জ্ঞান মানুষকে সচেতন করে তোলে, ব্যাখ্যা করুন। অর্থাৎ ইতিহাস মানব জীবনের অতীত নিয়ে আলোচনা করে। ইতিহাস কি করে, যে মানুষ জীবনের যে অতীত, এই অতীত নিয়ে ইতিহাস আলোচনা করে। অতীতে মানুষের বিভিন্ন ভুল ভ্রান্তি থাকতে পারে, ভালো খারাপ থাকতে পারে, সব দিক দিয়ে ইতিহাস লিপিবদ্ধ করে থাকে। ইতিহাস পাঠের মাধ্যমে মানুষ এগুলোকে জানতে পারে, ফলে মানুষ পূর্বপুরুষদের ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে ভালো দিকগুলো গ্রহণ করতে শেখে। এভাবে ইতিহাস মানুষকে সচেতন করে তোলে। এরপরে
তৃতীয় যে প্রশ্নটি আছে, তৃতীয় প্রশ্নটি হচ্ছে গিয়ে প্রয়োগ দক্ষতা যাচাই, অর্থাৎ এই প্রশ্নটার মার্ক কিন্তু 3। অর্থাৎ আমি বলছিলাম যে পূর্বের ক্লাসে বাংলা প্রথম পত্রের ক্লাসে বলেছিলাম যে 1 মার্কের জন্য একটা লাইন, 2 মার্কের জন্য 2টা প্যারা, 3 মার্কের জন্য 3টা প্যারা এবং 4 মার্কের জন্য 4টা প্যারা করলে প্রশ্নটির উত্তর কিন্তু মানে হচ্ছে প্রশ্নের মার্ক কিন্তু ভালো পাওয়া যায়। তাহলে উদ্দীপকের শিক্ষকের উত্তরের সাথে পাঠ্যপুস্তকের ইতিহাসের বিষয়বস্তু যথেষ্ট মিল রয়েছে। এরপর হচ্ছে সমাজ এবং সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও দলিল হলো ইতিহাস। এই ইতিহাসের কিছু বিষয়বস্তু রয়েছে যা উদ্দীপকের শিক্ষক তার ছাত্রদের নিকট আলোচনা করেছে। ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে আধুনিক ঐতিহাসিকদের মধ্যে ভিকো মনে করেন যে মানব সমাজ এবং মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। মানুষ বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত আছে। মানব সভ্যতার উন্নতি ও অগ্রগতি তার অবদান রাখতে সক্ষম হয়েছে। এগুলো সবই ইতিহাসের বিষয়বস্তু। শিল্প, সাহিত্য, দর্শন, সংস্কৃতি, দর্শন, তারপরে বলতে হচ্ছে কি স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন, বিভিন্ন ক্ষেত্রে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ইতিহাস। এবার তৃতীয় প্রায় আমরা চলে যাব। ইতিহাসের প্রধান বিষয়বস্তু হচ্ছে মানুষ, সমাজ এবং সভ্যতা। ইতিহাসের বিষয়বস্তুকে আমরা ধরে রাখতে পারবো না, এটি সর্বদাই প্রবাহমান, এর বিস্তৃত অনেক দূর পর্যন্ত। এটি দিন দিন বাড়ছে, সভ্যতা বিকাশের ভূমিকা অনেক বেশি। তাই বলা যায় যে যেটি সমাজ সভ্যতা বিকাশের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত করছে সেটাই ইতিহাসের বিষয়বস্তু। এরপরে আমাদের চতুর্থ প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব। ইতিহাসের উপাদান সত্য প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠন করে। আপনার উত্তরের সপক্ষে আপনি যুক্তি দিন। উদ্দীপকে শেষ বক্তব্যটি হলো ইতিহাসের উপাদান সত্য প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠন করে। ইতিহাস অন্যান্য বিষয় থেকে আলাদা, জ্ঞান অর্জনে অন্যান্য শাখা থেকে এর রচনা এবং উপস্থাপনা পদ্ধতি ও স্বতন্ত্র। ইতিহাস অতীতমুখী, অতীতের ঘটনাপ্রবাহ ও বিষয় বিচারণ ক্ষেত্র। সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই ইতিহাসের বৈশিষ্ট্য। ইতিহাসের ঘটনা যা ঘটে গেছে তা বর্তমান সভ্যতার সাথে প্রতিষ্ঠিত করাই ইতিহাসের প্রথম বৈশিষ্ট্য। ইতিহাসের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মানুষ, তার সমাজ সভ্যতা। মানব সভ্যতা সমাজের ক্রম অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণী হচ্ছে ইতিহাসের আলোচ্য বিষয়। ইতিহাসের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে পূর্ববর্তী সঠিক বিষয় তুলে ধরা। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ইতিহাস থেমে থাকে না, এটা নিরন্তর প্রবাহমান। পঞ্চমত হলো ইতিহাস বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ। উদ্দীপকের শেষ বক্তব্য থেকে উপরোক্ত বৈশিষ্ট্যগুলো প্রতীয়মান হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা ইউনিট 1-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখন আমরা চলে যাব ভূগোল এবং পরিবেশ সম্পর্কে, এবং তার পরবর্তীতে আমরা গণিত এবং বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আমরা ক্লাস নিব। তো ভূগোল আমরা আমাদের আপনাদের বইয়ের আমরা ইউনিট 1-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো এই প্রশ্নটি ইউনিট 1-এ রয়েছে। তো এইটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে কি আপনাদের মূল বইয়ের বা পাঠ্য বইয়ের 8 নম্বর পেজে রয়েছে। তো 8 নম্বর পেজে পাঠ্য বই রয়েছে। তো প্রথমে আমরা উদ্দীপকটি আলোচনা করব। ভূগোল ও পরিবেশ গভীরভাবে সম্পর্কিত। ভূগোলকে কেউ বলেছেন পৃথিবীর বর্ণনা, আবার কেউ বলেছেন প্রাকৃতিক পরিবেশের বিজ্ঞান। পরিবেশের সম্পৃক্ত ছাড়া ভূগোলকে ভাবা যায় না। ক নম্বর, সর্বপ্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেছেন কোন ভূগোলবিদ? তো উত্তর হবে, এটা 1 থেকে 1.5 লাইনে লিখবেন। সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইথারসনিস। এটা 1 মার্কের উত্তর। তো এটা হচ্ছে কি প্রশ্নটিকে বলা হয় যে জ্ঞান তত্ত্ব বা জ্ঞান দক্ষতা যাচাই, এটার মার্ক থাকে 1। এবার দ্বিতীয় প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব যে পরিবেশের উপাদানসমূহ কি কি। উত্তর হচ্ছে পরিবেশের প্রধানত 2টি উপাদান, একটা হচ্ছে জড় আর একটা হচ্ছে জীব উপাদান। গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী অর্থাৎ যাদের জীবন আছে এইগুলোই পরিবেশের জীব উপাদান। অর্থাৎ যে সমস্ত প্রাণীর জীবন আছে এইগুলো হচ্ছে জীব উপাদান, আর যেগুলো মানে যে বস্তুগুলোর জীবন নেই সেগুলো হচ্ছে জড় উপাদান, যেমন ভূমি, পর্বত ইত্যাদি। তৃতীয়টা প্রশ্নটি আছে উদ্দীপকের আলোকে ভূগোলের পাঠের পক্ষে যুক্তি দিন। ভূগোল পাঠের গুরুত্ব অপরিসীম। উদ্দীপকের আলোকে ভূগোল পাঠের গুরুত্ব নিম্নে আলোচনা করা হলো। 1 হচ্ছে অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ সংক্রান্ত আলোচনা অর্থনৈতিক ভূগোল পাঠের মাধ্যমে জানা যায়।
এরপরে জনসংখ্যা বিষয়ক ভূগোল। জনসংখ্যা বিষয়ক ভূগোল হচ্ছে জনসংখ্যা বিষয়ক লিঙ্গ, জন্মহার, মৃত্যুহার, বয়স কাঠামো, বৈবাহিক অবস্থা, জনসংখ্যা বিষয়ক সামাজিক অর্থনৈতিক কার্যকলাপ এবং যাবতীয় বিষয়াদি জনসংখ্যা ভূগোল আলোচনা করা হয়। এরপর হচ্ছে নগর ভূগোল। নগরের উৎপত্তি, বিকাশ, নগর এবং শহরের শ্রেণী বিভাগ, নগর পরিবেশ, নগরের কেন্দ্রিক এলাকা, নগরের বস্তি প্রভৃতি বিষয়ে নগর ভূগোল পাঠের মাধ্যমে জানা যায়। আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক বিষয়বস্তু অনুসরণ করা হয়। ভূগোলকে প্রাকৃতিক পরিবেশের বিজ্ঞান বলা হয় কারণ ভূগোল প্রাকৃতিক পরিবেশের সকল বিষয় নিয়ে আলোচনা করে। তো আমাদের ঘ নম্বর যে প্রশ্নটি ছিল, ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে যে ভূগোলকে প্রাকৃতিক পরিবেশের বিজ্ঞান বলার সার্থকতা বিশ্লেষণ করো। অর্থাৎ ভূগোলকে প্রাকৃতিক পরিবেশের বিজ্ঞান বলা হয় কারণ ভূগোল প্রাকৃতিক পরিবেশের সকল বিষয় নিয়ে আলোচনা করে। যেমন ভূমিরূপবিদ্যা, অর্থাৎ ভূমিরূপবিদ্যা। ভূমিরূপ প্রাকৃতিক পরিবেশের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। ভূমিরূপবিদ্যা পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, পৃথিবীর উৎপত্তি, ভূ আলোড়ন, বিভিন্ন প্রকার ভূমিরূপ, নদ নদীর উৎপত্তি, ক্রমবিকাশ, ভূত্বকের পরিবর্তন, খনিজ শিলা এবং পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করে। এরপর হচ্ছে জলবায়ুবিদ্যা। ভূগোলের এই শাখায় বায়ুর গঠন, উপাদান, বায়ুমণ্ডলের তাপ, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুপুঞ্জ, বায়ুপ্রাচীর, মেঘ, বৃষ্টি, কুয়াশা, আবহাওয়া ও জলবায়ু নিয়ে আলোচনার বিষয়। এছাড়াও জীব ভূগোল, মৃত্তিকা ভূগোল, সমুদ্র বিদ্যা, প্রাকৃতিক ভূগোল, বিভিন্ন উপাদান, উদ্ভিদ এবং প্রাণীজগৎ এবং অশ্বমণ্ডলের উপরিভাগ, বায়ুমণ্ডলের বর্ণনা ইত্যাদি প্রাকৃতিক ভূগোল আলোচনা করে। আলেকজান্ডার ফন তারপর হচ্ছে হামবেল্টের মতে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনায় এর বিষয়বস্তু। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ইউনিট 1-এর বহু নির্বাচনিক প্রশ্ন সম্পর্কে এবং তারপরে আমরা আলোচনা করব গণিতের ইউনিট 1-এর বহু নির্বাচনিক প্রশ্ন সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে বহু নির্বাচনিক প্রশ্ন 25টা দেওয়া থাকবে। এই 25টা প্রশ্নেরই আপনাকে উত্তর করতে হবে এবং মার্ক সময় থাকবে কিন্তু 25 মিনিট। তো অনেক স্টুডেন্টরা কিন্তু ভুল করেন, চিন্তা করেন যে এটাও 2 ঘন্টার পরীক্ষা। তারা 2 ঘন্টা পরীক্ষার কথা চিন্তা করে পরীক্ষা দিতে যেয়ে দেখা গেল হচ্ছে গিয়ে যদি আগের থেকে খোঁজখবর না নেন তারা কিন্তু এই পরীক্ষাটা কিন্তু অনেক সময় মিস হওয়ার সম্ভাবনা থাকে এবং এই পরীক্ষাটা কিন্তু আপনাদের 25 মিনিটের পরীক্ষা। তো এখানে আমরা ইউনিট 1-এর কিছু বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা ঘটেছে কোন শতকে? অর্থাৎ 21 শতকে। 21 শতকে কোন বিষয়টির সাথে পরিচিত হয়েছে? উত্তর হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনালাইজেশন এবং সিভিলাইজেশন। এরপরে হচ্ছে গিয়ে 21 শতকের মূল চালিকা শক্তি কোনটি? তাহলে উত্তর হচ্ছে বিশ্বায়ন, উত্তর হচ্ছে গিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। 21 শতকের অর্থনীতি কোনটার উপর নির্ভরশীল? জ্ঞানের উপর নির্ভরশীল। আধুনিক কম্পিউটার জনককে? চার্লস ব্যাবেজ। প্রোগ্রামের ধারণা প্রবর্তন কে করেন? অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেসের মৃত্যুর কত বছর পর তার নোট আবার প্রকাশিত হয়? 100 বছর পর। ই লার্নিং এর পূর্ণ নাম কি? ইলেকট্রনিক লার্নিং। শাসন ব্যবস্থার ডিজিটাল পদ্ধতি পুরোকে কি বলে? ই গভর্নেন্স। ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদান করার পদ্ধতিকে কি বলে? ই সার্ভিস। ই পুঁজি এর পূর্ণ রূপ কি? ইলেকট্রনিক পুঁজি। ডাক বিভাগের মাধ্যমে দেশের এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানোর প্রক্রিয়াকে কি বলে? EMTS। কর্মক্ষেত্রে আইসিটি কত প্রকার প্রভাব লক্ষ্য করা যায়? 2 ধরনের। বর্তমান চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোনটির ব্যবহার দক্ষতা একটি প্রাথমিক যোগ্যতা হিসেবে ধরা হয়? আইসিটি। দেশের অর্থনীতি চাকাকে বেগবান করার ক্ষেত্রে নিচের কোনটি নতুন মাত্রা যোগ হয়েছে? আউটসোর্সিং। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ফলে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা হয়েছে কি? উত্তর হচ্ছে গিয়ে সহজ এবং সাশ্রয়ী হয়েছে। জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম কোনটি? ফেসবুক। বর্তমান পৃথিবীতে সম্পদ কোনটি? সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক কবে চালু হয়? 2004 সালে। টুইটার কি? সামাজিক যোগাযোগের মাধ্যম। কত সালে ডিজিটাল বাংলাদেশ পরিকল্পনা করা হয়? 2008 সালে। কত সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়? 2021 সালে। ডিজিট শব্দের অর্থ কি? অর্থাৎ সংখ্যা। ইলেকট্রনিক বিনিময় প্রথার মাধ্যমে বাণিজ্য করাকে কি বলা হয়? ই কমার্স।
EATMS পদ্ধতি 1 মিনিটে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত পাঠানো যায়? 50,000 টাকা পর্যন্ত। দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহ করাকে কি বলে? ই-পর্চা। টুইটারে সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে বার্তা পাঠাতে হয়? 140। গ্লোবালাইজেশন অ্যান্ড ইন্টারনালাইজেশন বিষয় দুইটি ত্বরান্বিত হওয়ার পেছনে কারণ কোনটি? উত্তর হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। 21 শতকের সম্পদ কোনটি? জ্ঞান। বিপুল পরিমাণ ডাটা থেকে সহজে তথ্য খুঁজতে হয় কোনটি লাগে? ডাটাবেস সফটওয়্যার। ওয়ার্কশিটে ABC ইত্যাদি দ্বারা কি নির্দেশ করা হয়? অর্থাৎ কলাম। শাসন ব্যবস্থা ডিজিটাল পদ্ধতি প্রয়োগকে কি বলে? ই-গভর্নেন্স বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। এখন আমরা গণিত, নবম শ্রেণীর গণিতের আমরা কিছু বহু নির্বাচনিক প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো পূর্বে বলে নিই যে গণিতের সিলেবাসটা সম্পর্কে আমি একটু বলে নিই যে গণিতের সিলেবাসটা বহু নির্বাচনিক প্রশ্ন থাকবে 60 মার্কের। এখানে 9টা প্রশ্ন দেওয়া থাকবে, আপনাকে 6টা প্রশ্নের উত্তর করতে হবে এবং বহু নির্বাচনিক প্রশ্ন থাকবে হচ্ছে 40 মার্কের। সেইখানে আপনার 40টা প্রশ্ন থাকবে এবং 40টা প্রশ্ন থেকে আপনার 40 মার্কের উত্তর কিন্তু করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নে কোন কোন মানে এইগুলো থাকে? ক বিভাগে থাকে হচ্ছে বীজগণিত, যেখানে 3টা প্রশ্ন দেওয়া থাকে, সেখান থেকে 2টা প্রশ্ন উত্তর করতে হয়। খ বিভাগে থাকে জ্যামিতি, যেখানে 3টা প্রশ্ন দেওয়া থাকে, 2টা প্রশ্ন উত্তর করতে হয়। গ বিভাগে থাকে হচ্ছে গিয়ে আপনার ত্রিকোণমিতি এবং পরিমিতি, সেখানে 2টা প্রশ্ন থাকে, একটা প্রশ্নের উত্তর করতে হয়। এবং ঘ বিভাগে থাকে একটা পরিসংখ্যানের অঙ্ক, কোনো কোনো বছর 2টা অঙ্ক থাকতে হয়, সেখান থেকে একটা অঙ্ক করতে হয়। অর্থাৎ ক বিভাগে থেকে 2টা অঙ্ক 20 মার্ক, খ বিভাগ থেকে 2টা জ্যামিতি 20 মার্ক, গ বিভাগ থেকে ত্রিকোণমিতি পরিমিতির থেকে একটা করতে হয় 10 মার্ক, এবং ঘ বিভাগ থেকে পরিসংখ্যান একটা 60 মার্ক। এই টোটাল 10 মার্ক, টোটাল 60 মার্কের হয়। এবং বহু নির্বাচনিক প্রশ্ন 40 মার্কের। এখন আমরা বহু নির্বাচনিক প্রশ্ন ইউনিট 1-এর আমরা প্রথম ইউনিট থেকে কিছু এমসিকিউ সম্পর্কে আলোচনা করব এবং এই এমসিকিউগুলো সার্বিক সেটের পি এর যৌগিক সংখ্যার সেটকে কি বলে? উত্তর হচ্ছে গিয়ে, এর আগে আমি 2টা পড়ে নিই যে গণিত শাস্ত্রের সেট সম্বন্ধে সর্বপ্রথম ব্যাখ্যা প্রদান করেন কে? রুশ জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর জন্মগ্রহণ করেন কত সালে? 1844 সালে। জর্জ ক্যান্টরের সেটের ধারণাকে কি নামে পরিচিত? অর্থাৎ সেট তত্ত্ব। সেটের উপাদান প্রকাশের চিহ্ন কোনটি? অর্থাৎ সেটের উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে গিয়ে বিলংস টু। সেটকে কত পদ্ধতিতে প্রকাশ করা হয়? 2 পদ্ধতিতে। তালিকা পদ্ধতিতে সেটের সকল উপাদান কিভাবে উল্লেখ করা হয়? উত্তর হচ্ছে গিয়ে সুনির্দিষ্ট পাবে। এরপরে হচ্ছে গিয়ে S = 1 2 হলে PS এর উপাদান সংখ্যা কত? 4। C = AB, D = AB, C - D = কোনটি? উত্তর হচ্ছে গিয়ে ফাঁকা সেট। এরপরে আসা হচ্ছে গিয়ে x: belongs to n এবং 2 <x <6 সেটটি তালিকা পদ্ধতির নিচের কোনটি? তাহলে উত্তর হবে হচ্ছে A = 3 4 5 6। দুইটি সেটের সংযোগের প্রতীক কোনটি? উত্তর হবে A ইউনিয়ন B। 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে? সেট বলে। A ইন্টারসেকশন B কে পড়া হয় কিভাবে? উত্তর হচ্ছে কি A সেট B। P = ABC এর উপসেট কোনটি? কয়টি? উত্তর হচ্ছে 4টি। A = 1 2 3 4, B = 4 5 হয়, তবে A ইন্টারসেকশন B = কত? উত্তর হবে 4। A = 1 2 3, B = 3AB হলে A ইন্টারসেকশন B এর মান কত? 3, অর্থাৎ যেটুকু কমন যায় সেইটুকু। U = 4 5 6 7 8, A = 4 5 6, B = 7 8 হলে A ডট ইউনিয়ন B ডট এর মান কত? উত্তর হচ্ছে গিয়ে 4 5 6 7 8। একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দেশ করে জোড় আকারে প্রকাশ করাকে কি বলে? ক্রমজোড় বলে। যদি কোনো ক্রমজোড়ের প্রথম উপাদান বা পদ x এবং দ্বিতীয় উপাদান বা পদ y হয়, তবে ক্রমজোড়টি কি হবে? উত্তর হচ্ছে x এবং y। x, y, a, b হলে নিচের কোন সম্পর্কটি সত্য হবে? তাহলে x = a, y = b। x, 2 3, y হলে x, y = কত? তাহলে উত্তর হচ্ছে 3, 2। x + 1, y - 2 = 3, 5 হলে x, y = কত? তাহলে উত্তর হচ্ছে 2 আর 7। x + 3, y - 5 = 5, 3 হলে x, y = কত? উত্তর হচ্ছে কি 2, 8। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আমাদের ক্লাসটি শেষ করছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, হ্যান্ড নোট সাজেশন বা অনলাইন ক্লাসের প্রয়োজন মনে করলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। কারণ হচ্ছে কি আপনাকে ভালো করে পড়ালেখা করতে গেলে, আপনি যেহেতু দীর্ঘদিন গণিত থেকে বিচ্ছিন্ন আছেন বা পড়ালেখা থেকে বিচ্ছিন্ন আছেন, তো গণিত যখন করতে যাবেন
যাবেন তখন আপনার সূত্র যদি মুখস্থ না করতে পারেন সেক্ষেত্রে অঙ্ক আপনার জন্য সো টাফ হয়ে যাবে। এবং গণিতে রয়েছে এমসিকিউ, প্রত্যেকটি এমসিকিউ আপনার বোঝার দরকার। এবং সাথে সাথে গণিতের যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলো আপনারা যারা দীর্ঘদিন ধরে অনুপস্থিত, পড়ালেখা থেকে অনুপস্থিত, তাদের কিন্তু গণিত সাবজেক্টটা কিন্তু অত্যন্ত একটা কঠিন বিষয় মনে হয়ে থাকে। সাথে সাথে ইংলিশ এবং আপনাদের যে পড়ালেখা এবং জেনারেলের পড়ালেখা প্রায় কাছাকাছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই কারণে আপনারা পড়ালেখা করেন। আপনাদের শুধু সুবিধা হচ্ছে কি আপনাদের সারা বছর ক্লাস করতে হয় না। 52 শুক্রবারে, অর্থাৎ 100টা বছরে 52টা শুক্রবার হয়, আপনাদের মাত্র 20টা শুক্রবারে আপনাদের ক্লাস হয়ে থাকে, অর্থাৎ 20টা ক্লাস অনুষ্ঠিত হয়। প্রথম বর্ষে 20টা ক্লাস অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় বর্ষে কিন্তু আপনাদের 20টা ক্লাস অনুষ্ঠিত হবে। তো প্রথম বর্ষে কিন্তু 7টা পরীক্ষা। এই 7টা পরীক্ষা যারা মানবিক বিভাগে আছেন তাদের জন্য এই 7টা সাবজেক্টই কম্পালসারি। একটা হচ্ছে বাংলা প্রথম পত্র, এরপরে হচ্ছে গিয়ে আপনাদের ইংরাজি প্রথম পত্র, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইসলাম ও নৈতিক শিক্ষা অথবা হিন্দু ধর্ম অথবা খ্রিস্ট ধর্ম অথবা বৌদ্ধ ধর্ম, যার যে ধর্ম আছে, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ। এই 7টা সাবজেক্ট কিন্তু যারা মানবিক বিভাগে আছেন তাদের জন্য কম্পালসারি। যারা কমার্স বিভাগে আছেন তাদের জন্য কিন্তু বাংলা প্রথম পত্র, ইংরাজি প্রথম পত্র, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইসলাম শিক্ষা এবং সাথে থাকবে হচ্ছে গিয়ে ব্যবসায় উদ্যোগ এবং হিসাব বিজ্ঞান। এবং যারা সায়েন্সে আছেন তাদের কিন্তু বাংলা প্রথম পত্র, ইংরাজি প্রথম পত্র, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইসলাম শিক্ষা, পদার্থ এবং রসায়ন, এই বিষয়টি কিন্তু আপনাদের কিন্তু কম্পালসারি বিষয়। অর্থাৎ আপনাদের প্রথম থেকে পড়ালেখা করতে হবে এবং সাথে সাথে আপনারা পড়ালেখা রেগুলার যেভাবে পড়ালেখা করেন আপনারা সেটুকু করতে পারেন না। বিভিন্ন কর্মজীবী, শ্রেণীজীবী, পেশাজীবী লোকেরা যেহেতু এখানে ভর্তি হন সেহেতু তাদের মতো পড়ালেখা করা আপনাদের সম্ভব নয়। তারপরেও যেটুকু সম্ভব আপনাদের পড়ালেখা করতে হবে, কারণ পড়ালেখা করেই কিন্তু আপনাকে পরীক্ষার হলে যেতে হবে এবং ভালো রেজাল্ট বা পাশের জন্য কিন্তু আপনাকে অবশ্যই পড়ালেখা করতে হবে। এই জন্য আপনার প্রয়োজন একটা ভালো গাইডনেস, এবং এই ভালো গাইডনেস হতে পারি আমরা। তো অনলাইন ক্লাস করতে বা সাজেশন হ্যান্ডনোটের প্রয়োজন মনে করলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের মতো ক্লাস থেকে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ধন্যবাদ।